প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। নানা জল্পনার অবসান ঘটিয়ে হতাশা, প্রত্যাশা, প্রাপ্তি অপ্রাপ্তি সব কিছু মিলিয়ে সকাল থেকে ধাপে ধাপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হলো সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। তো এইটি প্রচলিত নিয়ম ভেঙেই হলো। সচরাচর এটি হয়ে থাকে বঙ্গভবনে, কিন্তু এবছর সেটি আর হয়নি। প্রথমে ধোঁয়াশা ছিল বিষয়টি নিয়ে, যে কেন এরকম নিয়ম ভেঙে বঙ্গভবন বাদ দিয়ে, তো নানা রকম কথা চতুর্দিকে ছড়াচ্ছিল, গুজব। তো শেষে জানা গেল বিএনপির চাহিদা মোতাবেক বিএনপি দাবি করছিল যে তারা প্রচলিত নিয়মের বাইরে গিয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হোক, সেটি চাইছিল। সো তাদের ইচ্ছে পূরণ করতে গিয়ে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করে। তো মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আগে থেকেই সব প্রস্তুতি সম্পন্ন ছিল, আর কথা ছিল দুটো ধাপে শপথ গ্রহণ অনুষ্ঠানটি সম্পন্ন হবে। প্রথম ধাপে সংসদ সদস্য হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের সংসদ সদস্য হিসেবে তারা শপথ নেবেন প্রথমে। দ্বিতীয় ধাপে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে একই সাংসদরা শপথ নেবেন, যাতে করে তারা, যেহেতু গণভোটে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে। তো গতকাল থেকে শোনা যাচ্ছিল নানা নাটকীয় খোঁজখবর। বিএনপি গতকালই বিষয়টি অনেকটা পরিষ্কার করেছিল। বিএনপির মুখপাত্র জনাব সালাউদ্দিন আহমেদ, যে বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবে না, গতকাল থেকে শোনা যাচ্ছিল। তো আজ ক্লিয়ার হয়ে গেল বিষয়টি ঠিকই তারা করেনি। সালাউদ্দিন আহমেদ আজও বিএনপির মুখপাত্র হিসেবে কথা বলছিলেন এই বিষয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে, এবং তিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন, দুঃখিত, বিএনপির চেয়ারপারসন এবং যিনি এখন ইতিমধ্যে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, জনাব তারেক রহমানকে দলের চেয়ারম্যান বলে সম্বোধন করে তিনি বলছিলেন যে আমাদের দলীয় চেয়ারম্যান মহোদয়ের পরামর্শক্রমে, বা তিনি জানেন বিষয়টি, আমি তার পক্ষ থেকে এই ঘোষণা দিচ্ছি যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছি না। তো তখন পর্যন্ত তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হননি। তো ইতিমধ্যে তিনি প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন এবং সংসদ নেতা। তো শপথ গ্রহণের পরপরই সংসদীয় কমিটির একটি বৈঠক হয়। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে জনাব তারেক রহমান বিএনপির চেয়ারপারসন, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা নির্বাচিত হন। তো তাকে অভিনন্দন জানাচ্ছি। মিনওয়াইল জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবার জন্য অভিনন্দন জানাচ্ছি। তো এখন যে বিষয়টি হলো, আমরা জেনে গেলাম যে সংবিধান সংস্কার পরিষদে বিএনপি শপথ নিচ্ছে না, বিএনপির সংসদ সদস্যরা শপথ নিচ্ছে না। তো এখন আমরা বরাবরই যা দেখেছি, এই জুলাই সনদ যেভাবে এসে একটা পর্যায়ে দাঁড়ালো, জুলাই সনদ হিসেবে অবয়ব পেল, চেহারা পেল, এবং শেষে এইটি বাস্তবায়নের একটি বিষয় এসে দাঁড়ালো, তখন নানা জটিলতা তৈরি হলো, যেটি কিভাবে বাস্তবায়ন করা যাবে। বিশাল ঝামেলা হলো। সিরিজ মিটিং হয়েছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের, কোনোভাবে ঐকমত্যে আসা যাচ্ছিল না, মাসের পর মাস লেগেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন। তো প্রথমত জুলাই সনদ আদৌ হবে কিনা এই বিষয় ছিল ধোঁয়াশা। শেষে হয়ে গেল, শেষে বাস্তবায়ন নিয়ে টানাপোড়েন শুরু হলো নানা রকম, এবং অবশেষে কোনো উপায় না দেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের চেয়ারম্যান, আর অধ্যাপক আলী রিয়াজ ছিলেন ভাইস চেয়ার। তো শেষে রাজনৈতিক দলগুলোর সম্মতিতে এই সিদ্ধান্ত হলো যে গণভোটে দিতে হবে এটি, যেহেতু ঐকমত্যে আসা যাচ্ছে না। তো আমাদের জানা আছে অনেকগুলো নোট অফ ডিসেন্ট ছিল। বিএনপির পক্ষ থেকে সবচেয়ে বেশি নোট অফ ডিসেন্ট ছিল, 13টি নোট অফ ডিসেন্ট ছিল বিএনপির পক্ষ থেকে। আর ইতিমধ্যে আমরা জানি 47টি বিষয় ছিল যেটি সংবিধান সংস্কার করে পরিবর্তনগুলো আনতে হবে, আর বাকি বিষয়গুলো ছিল অধ্যাদেশ জারি করা বা সরকার অন্য কোনোভাবে সেটি করবে, নির্বাহী আদেশ জারি করবে। তো সেগুলো নিয়ে কোনো ঝামেলা ছিল না। বড় ঝামেলা ছিল সংবিধান পরিবর্তন করে যে সংস্কারগুলো করতে হবে সেগুলো নিয়ে। আর সেগুলোতে বিএনপি 13টি নোট অফ ডিসেন্ট দিয়েছে। 47টি সংবিধান সংস্কার সংক্রান্ত যে বিষয়, 13টি নোট অফ ডিসেন্ট বিএনপির পক্ষ থেকে ছিল, আর জামায়াতের পক্ষ থেকে 7টিতে ডিসেন্ট ছিল, নোট অফ ডিসেন্ট। তো এখন আমরা দেখেছি পদে পদে প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হচ্ছিল। প্রতিটা সংস্কার কমিশনের প্রস্তাবিত প্রতিটি সংস্কার পদক্ষেপ
চ্যালেঞ্জের মুখে পড়েছিল এবং বিশেষভাবে জোরালো চ্যালেঞ্জ আসছিল বিএনপির পক্ষ থেকে। বিএনপি অনেকটা শেখ হাসিনার নীতি এখানে নিয়েছিল, যেটি মনে হচ্ছিল শেখ হাসিনা, বিএনপি তখন ক্ষমতায়, শেখ হাসিনা একবার ডিক্লেয়ার করেছিলেন নাথিং উইল গো আনচ্যালেঞ্জড, কোনো কিছু আনচ্যালেঞ্জ থাকবে না, বিএনপি যত কর্মসূচি গ্রহণ করবে, যা যা করতে চাইবে প্রতিটি পদক্ষেপকে ঠেকিয়ে দিতে হবে, চ্যালেঞ্জ করতে হবে। তো অবস্থা দৃষ্টে মনে হচ্ছিল বিএনপি সেই ভূমিকা অবতীর্ণ হয়েছে। তো অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এলো 12ই ফেব্রুয়ারি, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে অনুষ্ঠিত হলো এবং গণভোট বেশ উল্লেখযোগ্য মার্জিনে জিতে গেল। 68% গণভোটে হ্যাঁ ভোটের পক্ষে রায় এসেছে, জনমত জনরায়, আর 32% নায়ের পক্ষে এসেছে। তো এইটি আমরা ধরিয়ে নিয়েছিলাম যে যেহেতু এত ব্যবধানে গণভোটে হ্যাঁ ভোট জয়যুক্ত হয়েছে, তো এইটি আর কোনো রকম বাধার মুখে পড়বে না, কোনো রকম প্রতিবন্ধকতা হবে না, ঠিকঠাক সব কিছু হয়ে যাবে, সংস্কারগুলো ঠিকঠাক হবে, নতুন সংসদ সেভাবেই কার্যক্রম গ্রহণ করবে। কিন্তু আমরা আবার হোঁচট খেলাম, আবার আটকে গেল। তো এইবার এই জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি আটকে গেল, এটি বলতেই হচ্ছে, কারণ সংবিধান সংস্কার পরিষদে এটি বাস্তবায়ন করবার কথা 180 দিন সময়সীমার মধ্যে। তো আজ সালাউদ্দিন আহমেদ যেই কারণগুলো বললেন কেন তারা সংবিধান সংস্কার পরিষদে শপথ নিতে রাজি হচ্ছেন না, তিনি উল্লেখ করলেন আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি। এটি কিন্তু আগে থেকে আমাদের জানা ছিল, প্রিয় দর্শক। তো আজ তিনি আমাদের অবাক করে দিয়ে তিনি বললেন যে আমরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি, তাই আমরা এই পরিষদের সদস্য হিসেবে শপথ নিচ্ছি না। তিনি সংবিধানের তফসিলের কথা উল্লেখ করলেন। তো সংসদ সদস্য হিসাবে শপথ নিলে একটি ফর্ম আছে, সেই ফর্মটিতে সংসদ সদস্যদের সাইন করতে হয়, সেইটি সংবিধানের 3য় তফসিলে অন্তর্ভুক্ত আছে। তো সালাউদ্দিন আহমেদ সাহেব বলছিলেন যে সংসদ অধিবেশন শুরু হলে তখন সাংসদীয় সিদ্ধান্তে, সংসদ সদস্যদের সিদ্ধান্তে এই বিষয়টি সংবিধানে অন্তর্ভুক্ত হতে হবে, অনুমোদিত হতে হবে, যে সংবিধান সংস্কার পরিষদ, এই এখন যে সংসদ গঠিত হলো সেই সংসদের সদস্যরা মেজরিটি ভোটে সেটি অনুমোদন করবেন যে এটি সংবিধান স্বীকৃত হলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচিত সংসদ সদস্যরা সংখ্যাগরিষ্ঠ ভোটে সংবিধান সংস্কার পরিষদ গঠন করলো বা সেটিকে অনুমোদন করলো এবং তফসিলে যেতে হবে, যেমনটি তিনি উল্লেখ করছিলেন 2 নম্বর তফসিলে সেটি যেতে পারে। তো এবং ওই ফর্মটি তিনি দেখাচ্ছিলেন, 2টো ফর্ম তিনি দেখাচ্ছিলেন যে এই সাদা ফর্মটি আমরা সাইন করব, তার দলের সংসদ সদস্যদের দৃষ্টি আকর্ষণ করে বলছিলেন, আর এই নীল রঙের ফর্মটি আমরা সাইন করব না, কারণ সেটি সংবিধান সম্মত নয় এবং এখন পর্যন্ত আমরা সংবিধান সম্মতভাবে সব কিছু করে এসেছি। তো এই ছিল তার বাহানা, যেটি তিনি তৈরি করেছিলেন বা তার দল তৈরি করেছে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেবার জন্যে। তো সরাসরি অস্বীকার করেননি, বলেননি যে আমরা এগুলো মানি না, যেমনটি আগে বলছিলেন নির্বাচনের আগে বা ঐকমত্য কমিশন যখন কাজ করছিল তখন তারা বলছিলেন, বিভিন্ন সময় তারা বলছিলেন যে সংস্কার টংস্কার কিছু না, এগুলো লাগবে না, আমাদের আছে এগুলো। আমাদের নেতা জনাব তারেক রহমান 31 দফা তৈরি করেছেন, আমাদের সেইটি যথেষ্ট, সংস্কার যথেষ্ট আছে সেখানে। তো বিভিন্ন বক্তব্য আমরা বিএনপির পক্ষ থেকে শুনছিলাম। তো যাই হোক, এখন আমরা আবার হতাশ হলাম। তো তারা এখন এইটিকে কোন প্রক্রিয়ায় নিয়ে যেতে চাইছে বা কোন জায়গায় গিয়ে ছেড়ে দেবে, এই আন্দাজ করা কিন্তু আমাদের জন্য মুশকিল হচ্ছে। এবং এই আশঙ্কাটি আমাদের বিএনপির কাছ থেকে ছিল যে বিএনপি জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়া যেমন বিলম্বিত করেছিল, সংস্কার প্রস্তাবগুলোকে যেমন থামিয়ে দিয়েছিল বারবার, অবশেষে জুলাই সনদ বাস্তবায়নেও তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে, এমন একটি আশঙ্কা কিন্তু অনেকের মধ্যেই ছিল। তো সেইটি সত্যি হলো, তারা সত্যি সত্যি এই করলেন না, শপথ নিলেন না, শুধু জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ নিলেন। তো এখন আবার তারা এই বক্তব্য দিলেন যে আমরা জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে, এইটিও তাদের কাছ থেকে শুনলাম। তো এখন যেই সাংবিধানিক বাধ্যবাধকতার কথা সালাউদ্দিন সাহেব, তারেক রহমান জনাব তারেক রহমানের প্রধানমন্ত্রী, এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রেফারেন্স দিয়ে তিনি কথা বললেন। তো এখন কথা হলো, আজকে যে বিএনপি সরকার গঠন করল, মন্ত্রী পরিষদের সদস্যদের শপথ অনুষ্ঠানটি বাকি আছে, সংসদ সদস্যরা শপথ নিয়েছেন, আর সেইটি বিকেলে হচ্ছে, খুব সম্ভবত 4টার দিকে দক্ষিণ প্লাজায় হচ্ছে। তো এখন কথা হলো, যেই জুলাই অভ্যুত্থানের হাত ধরে এই নির্বাচনটি হলো, আর যেই নির্বাচনের হাত ধরে বিএনপি সরকার গঠন করলো, সেই জুলাই অভ্যুত্থান কোন সংবিধান মেনে হয়েছিল,
এই প্রশ্নটি কিন্তু আমরা করতেই পারি। কোনো অভ্যুত্থান, কোনো বিপ্লব, কোনো সংবিধান মেনে আজ পর্যন্ত পৃথিবীতে কোথাও হয়নি। জনরায়, জন আকাঙ্ক্ষা, সেখানে বড় কথা থাকে, মূল কথা থাকে। এবং গণভোটে যখন 68% হ্যাঁ ভোট পেল এই জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়াটি, তখন কি আমাদের আর বারবার ৭২-এর সংবিধান, সেই ডিভাইন সংবিধান, আমাদের ঐশ্বরিক ঐশী, সেখানে বারবার ফিরে যাবার কোনো দরকার আছে? তো বিএনপি বারবার এই সত্যই আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে এই দলটি অত্যন্ত নিয়মনিষ্ঠ, তারা সংবিধানের বাইরে এক চুলও যেতে রাজি নয়, এবং সেইটিকে তারা ডিভাইন গণ্য করে। যে এই ৭২-এর সংবিধান আমাদের সরকার প্রধানগুলোকে মনস্টার হতে সাহায্য করেছে, বিশেষভাবে শেখ হাসিনাকে, এবং অন্যদের কম বেশি ডিকটেটর হতে সাহায্য করেছে। এবং বারবারই আমরা দেখেছি সাংবিধানিক স্বৈরতন্ত্র, কনস্টিটিউশনাল ডিকটেটরশিপ আমরা বারবার দেখেছি। এই ৭২-এর সংবিধানের হাত ধরেই কিন্তু সেগুলো এসেছিল, এবং কম বেশি দুটো দলই সেই সংবিধানকে তাদের স্বার্থে ব্যবহার করেছে, যখন দরকার তারা কাজই চালিয়েছে। তো সেই জন্যেই আমরা চাচ্ছিলাম যে সেই সংবিধান আমরা পরিবর্তন করব যথেচ্ছা, যতটুকু আমাদের জন্য প্রয়োজন, যতটুকুতে ভবিষ্যতের সরকারগুলো আর মনস্টার হয়ে উঠতে না পারে। সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু এই গণভোট, এবং সেই গণভোটে জয়, জনরায় এসেছিল। কিন্তু বিএনপি সংবিধানের দোহাই দিয়ে, আমি বলবো না এটিকে বন্ধ করে দিয়েছে, কিন্তু অন্তত বাধাগ্রস্ত করেছে, বিলম্বিত করেছে, সেটুকু তো বলতেই হবে। আর গণ আকাঙ্ক্ষা, গণরায়ের চাইতে বড় কোনো সংবিধান হতে পারে না, হয় না। সো তারা যতই এটি বারবার বলবার চেষ্টা করেন, যতই তারা জোর দিচ্ছেন ৭২ সংবিধানের উপর, সেইটির অখণ্ডতার উপর, সেইটির শুদ্ধতার উপর, ততই কিন্তু জনমনে প্রশ্নের তৈরি হচ্ছে যে বিএনপি কি আসলেই সংবিধানকে এভাবে মেনে চলবার দল? বরাবরই এরকম মেনে চলেছে তারা যখন আগেও সরকারে ছিল? এই প্রশ্নটি কিন্তু থেকেই যায়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অপেক্ষা করব আগামী দিনে বিএনপি আজ যে প্রতিশ্রুতি সালাউদ্দিন আহমেদ দিলেন যে তারা যখন সংসদীয় মিটিং হবে, সংসদের অধিবেশনগুলো হবে, তখন তারা সেটি সংসদে অনুমোদন করিয়ে নেবেন, সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি, এবং তফসিলে অন্তর্ভুক্ত হলে তখন তারা এই বিষয়ে ব্যবস্থা নেবেন, যেমনটি তারা বললেন। আমরা অপেক্ষা করব তারা সেরকম কিছু করছেন কিনা। আর যখন শুরুতেই আজকে বিএনপি বেঁকে বসলো তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন না, তখন কিন্তু জামায়াত ইসলামীও দ্বিধায় পড়ে গেল। তারাও সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আসলে সংসদ সদস্য হিসাবে শপথ নেবেন না। এরকম একটি চিন্তা জামায়াতের মধ্যে কাজ করা শুরু করলো, অনিশ্চয়তা তৈরি হলো বিভিন্ন মহলে। শেষে তারা করলেন। এনসিপিও একইভাবে, তারাও দোটানায় পড়ে গিয়েছিল। 3টি ধাপে হয়েছে, এনসিপিটিও হলো সর্বশেষ। তারাও জামায়াতকে অনুকরণ করেছে, অবশেষে তারাও শপথ গ্রহণ করেছে। তো জামায়াত এবং এনসিপি কিন্তু 2 ধাপে শপথ গ্রহণ করেছে। তারা প্রথমে সংসদ সদস্য হিসেবে, অবশেষে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তারা শপথ গ্রহণ করেছে, যদিও বিএনপি করেনি। সো দেখা যাক, আমরা অপেক্ষায় থাকলাম এই বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায়, কোথায় গিয়ে শেষ হয়। তো ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে।